জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। ডাকসু নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে সেনাবাহিনী। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্রগুলো পাহারা দেবেন তারা। মঙ্গলবার সকালে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী। এছাড়া ভোটের 7 দিন আগ থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ক্যাম্পাস ঘুরে চালাচ্ছেন গণসংযোগ। এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, মাত্র 8টি ভোট কেন্দ্রে প্রায় 40,000 ভোটারদের ভোট দেয়া কঠিন হয়ে যাবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি ও ডিএস বলেন, যেসব প্রার্থী এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় ভোট গ্রহণের অন্তত 4 থেকে 3 দিন আগ পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। এদিন প্রচারণার সময় প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এদিকে প্রচারণায় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত একাডেমিক ইনস্টিটিউটের পরিণত করার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য 7 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টাস্কফোর্সে রিটার্নিং কর্মকর্তা ও সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, তাসফিয়া আমান ও রেজাউল করিম সোহাগকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ টাস্ক ফোর্স কাজ করবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, জয় পরাজয় নয়, ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করাই বড় বিষয়। এ সময় সবাই যদি সহনশীল না হয় তাহলে তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার এই কথাবার্তাগুলো আমরা মাঝে মাঝেই এখন আমরা চালিয়ে নেব। হয়তো 2 দিনে হতে পারে, হয়তো 3 দিনে হতে পারে। তোমার সাথে আমার যে যোগাযোগ, সেটি যেন নিয়মিত হয়। মনে রাখতে হবে, সারা দেশ আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা এই সময়ে একটি আনন্দঘন পরিবেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই লক্ষ্যকে সামনে রেখে ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি।
এই প্রক্রিয়াতে যিনি জয়ী হবেন এবং যিনি জয়ী হবেন না, যিনি বিজয়ী যিনি বিজিত, তার প্রত্যেকের অবদান আছে। এদিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আমেজ বইছে শিক্ষার্থীদের মাঝে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করবে। মঙ্গলবার মনোনয়ন যাচাই বাছাইয়ের পর বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ১৩ জন প্রার্থী। এর আগে সোমবার নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয় ২০ প্রার্থীর মনোনয়ন। এর মধ্যে ৬ জন নারী শিক্ষার্থী ও ১৪ জন পুরুষ শিক্ষার্থী। জাকসু নির্বাচন কমিশন জানায় বুধবার বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। এরপর ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। জাকসু নির্বাচনে ২৭৬ জনের মনোনয়ন যাচাই বাছাই করে ২৫৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার অস্বীকার বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। বিজিবি, পুলিশ বাহিনী এবং শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীরও আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি এবং তাদের কাছে লিখিত আবেদনও করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। যদি এমন আশা করছি যে সংখ্যা নাই, তারপরেও আমরা সেই সংখ্যাটা নেগেটিভলি ধরেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়ে রাখছি যাতে করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। জাকসু যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো প্রতিনিধি আছে বা আমরা যার সাথে কমফোর্টেবল, মানে যার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করব তাকে গিয়ে আমরা বলতে পারবো কিছু অ্যাটলি আমাদের দাবি যা থাকে বা আমাদের কোনো সমস্যা থাকে সেগুলোর আমরা সমাধান আশা করি পাবো। এই ছাত্র সংসদ নির্বাচনটা যেহেতু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষে দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে জাকসু হতে যাচ্ছে। এটা ছাত্রদলের একটি দাবি ছিল, তাই আমরা মনে করছি এই যে নির্বাচনটা আমরা আদায় করতে পেরেছি বা সামনে হতে যাচ্ছে, এটাই ছাত্রদলের প্রাথমিক সফলতা। ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এদিকে মঙ্গলবার রাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০৪ জন ও সিনেটে সংগ্রহ করেছেন ১১ জন। জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন কার্যক্রম। ২ দিনের মন্থর অবস্থা কাটিয়ে হলেও সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থীদের হিড়িক পড়েছে। গেল রোববার রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ঘিরে ইসিতে ৩য় দিনের শুনানি শেষ হয়েছে। দিনভর ঢাকা ও এর আশপাশের ২৮টি সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আমলে নিয়েছে ইসি। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করা ইসিতে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হয় শুনানি, চলে বিকেল 5টা পর্যন্ত। একই দিনে ঢাকা 1 আসনের শুনানিতে দোহার ও নবাবগঞ্জকে একসাথে রাখার বিরোধিতা করা হয়। এদিন ঢাকার 13টি আসন ঘিরে শুনানিতে নাগরিক সুবিধা, ওয়ার্ডগুলোর দূরত্ব এবং ভোটার সংখ্যা প্রাধান্য পায়। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 39টির সীমানা পরিবর্তনের আনার প্রস্তাব করে ইসি। আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যে ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কমাবে। নতুন একটি আসন হলে আশেপাশের অনেকগুলো আসনের এটা প্রভাব পড়বেই, এটা খুবই স্বাভাবিক। কারণ আপনি 5টা আসনকে ভেঙে 6টা করছেন। 2001-এ আমাদের দোহার উপজেলা নিয়ে ঢাকা 1 আসন ছিল, নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ছিল। আমরা আগের মতো সেই দোহার নিয়ে ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা 2 আসন ফেরত চাই। আমরা বলেছি যে এখানে অধিকাংশ ভোটাররা তারা চাই যে ঢাকা 14 আসনের সাথে অন্তর্ভুক্ত থাকতে। নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনেছেন এবং আশা করি আমরা ঢাকা 14 সাথে কাউন্টি ইউনিয়নকে তার অন্তর্ভুক্ত রাখবেন।
কোনো দল আগামী নির্বাচনে অংশ না নিলে রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে গুলশানের নিজ বাসায় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে কয়েকটি ইসলামপন্থী দলের সাথে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। বিতর্কিত মন্তব্যের জেরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হয় এমন সিদ্ধান্ত। মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হলো। চিঠিতে আরও বলা হয়, টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে হলে ঘোষিত সময়ে নির্বাচনে যাবে এনসিপি। চীন সফরে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে তিনি কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ভূরাজনৈতিক কারণে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতায় চীন কেবল আমাদের অংশীদার নয়, বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিক্ষা এবং সাংস্কৃতিক সভ্যতাগত বিষয়ে চীন আমাদের বাংলাদেশের জন্য এক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে চীনের সাথে। জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং কারো ফ্যাসিস্ট চরিত্র হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। মঙ্গলবার বিকেলে শরীয়তপুর শহীদ মিনার চত্বরে ইসলামী যুব সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া নির্বাচন হবে না। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি নির্বাচন হলে সংসদে প্রতিটি দলের প্রতিনিধি থাকবে। এই পদ্ধতি সবার জন্য কল্যাণকর উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন চায় জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। যারা আমাদের সন্তান মা হারা করে, পিআর পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। শেখ হাসিনার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফরমাইশি রায় দেওয়া হয়। মঙ্গলবার সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ শুনানিতে এই দাবি করেন আইনজীবীরা। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে যে 3 জন বাতিলের বিপক্ষে ছিলেন তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। 2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 42 দিন পূর্বে
কী ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয়, অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR এর একটা জাজমেন্ট আছে অ্যাপেলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান। এর আগে সোমবার রাতে হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রথমবারের মতো নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় সারা দেশের প্রকৌশলীদের নিয়ে বুধবার লং মার্চ টু ঢাকা ঘোষণা শাহবাগে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের। মঙ্গলবার রাত 8টায় প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ এই ঘোষণা দেন। বলেন, 40 বছরের তৈরি হওয়া বৈষম্য দূরীকরণে বুধবার সারা দেশে প্রকৌশলীরা ঢাকায় এসে শাহবাগের মঙ্গলবার সকাল 10টায় জড়ো হবেন। এর আগে মঙ্গলবার বিকেলে বুয়েটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন। দিনভর তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত 8টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অন্যান্য দাবির মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নতি করা যাবে না। এছাড়া 10ম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে। মুখে মুখে দেশ সংস্কার, মুখে মুখে তারা সোনার বাংলাদেশ গড়বে এই আশ্বাস দিবে, অথচ প্রকৌশল খাতের মতো একটা খাতে এরকম বৈষম্য থেকে যাবে, এটা মেনে নেওয়া হবে না। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। অন্যদিকে নিজেদের দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীরা। চট্টগ্রামে মঙ্গলবার বিকেল 5টার দিকে লাল দিঘির ময়দান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন চুয়েট শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে 7 দফা দাবিতে গাজীপুরের চৌরাস্তা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। 2.25 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 12 ঘন্টার মধ্যে সংকটের সমাধান না হলে ফের মহাসড়ক অবরোধের ঘোষণা দেন ডিপ্লোমা প্রকৌশলীরা। অস্থিতিশীল অবস্থায় ফেলানোর জন্যই মূলত তারা কালকে মব তৈরি করেছে। আমরা এটি আর সামনে আগাতে দিতে পারি না। সকল পরীক্ষা থেকে তারা যাতে বাধাগ্রস্ত করতে পারে সেই বিষয়ে তারা সুপরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কের অবরোধ তুলে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। এর আগে তৃতীয় দিনের মতো অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে অবরোধ করে বরিশাল কুয়াকাটা মহাসড়ক। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট। ছোট কাজগুলো আমরা আপাতত করে নিতে পারবো, আর বড় কাজের জন্য আমাদের এটা অপেক্ষা করতেই হবে।
কারণ আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আমি এসে দাঁড়িয়েছি, এক তো ওদের প্রতি সমর্থন আছেই, প্লাস যাত্রীদের কষ্ট দেখেও আমার খারাপ লাগছে। বিগত 15 বছরের দুঃশাসনে যেসব শিল্পী ও কলাকৌশলীরা সুবিধা নিয়েছে তারা এখন মায়া কান্না করছে। বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে কথা বলেন বক্তারা। এ সময় তাদের বিচারেরও দাবি করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, পরিচালক সহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের কর্মীরা। তারা বলেন, শিল্পীরা সমাজের পথ দেখায়, অথচ হেলিকপ্টারে করে শিশুদের যখন গুলি করে হত্যা হয়েছে তখন কতিপয় নাট্যশিল্পী ইট পাথরের স্থাপনা ধরে কান্নাকাটি করেছে। শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপ করতে সরকারকে আহ্বান জানিয়েছে। গুলি চালানোর উৎসাহ দিয়েছে। স্বার্থ, পদ ও পদবি ও অর্থের জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। তারা গণ অভ্যুত্থানের পরও বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের বয়কট করার আহ্বান জানান বক্তারা। তাদের বিচার হবে না, এই দেশে হতে হবে। কি অন্যায় করেছিলেন খালেদা জিয়া? এই দল সেদিন খালেদা জিয়ার বাড়ির পানির লাইন কাটার জন্য, গ্যাস লাইন কাটার জন্য, তার বাড়িতে যেন খাদ্য প্রবেশ না করে এই জন্য গুলশানে মানববন্ধন করেছিল। যাদের ছবি আমরা পিছনে দেখছি তাদের অনেকেই সেই মানববন্ধনে উপস্থিত ছিল। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো শিল্পী, সমাজের প্রতিনিধিত্ব করেন, সমাজকে পথ দেখান। আপনারা এই কাজ করেন কিভাবে? আপনাদের লজ্জা হয় না? যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াচ্ছিল তার হাতে ছিল না কোনো অস্ত্র। গান গাইছিলাম 92-এ, এইটা দিনে আমি দোষী হয়েছি, যার ফলে আমাকে আপনারা দেখেন নাই। কত বছর দেখেননি বলেন? প্রত্যেকে টেলিভিশন শিল্পকলা, আমার নাম গন্ধও নাই। ওষুধের মতো জরুরি পরীক্ষা নিরীক্ষার তালিকা করে মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু। মঙ্গলবার দুপুরে শাহবাগের একটি কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সাইদুর রহমান। বলেন, ওষুধের পরই স্বাস্থ্য খাতে মানুষের সবচেয়ে বেশি খরচ হয় পরীক্ষা নিরীক্ষায়। সেক্ষেত্রে মান নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের কল্যাণে জরুরি পরীক্ষা নিরীক্ষার খরচ মানুষের নাগালে আনা হবে। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশে বিভিন্ন এক্সপোর্ট নামে বিদেশি চিকিৎসকদের আগমনের বিষয়টি মুখ খোলেন অধ্যাপক সাইদুর রহমান। জানান, স্বল্প দীর্ঘমেয়াদে বাংলাদেশে রোগী দেখলে যে কোনো বিদেশি চিকিৎসককে অনুমতি নিতে হবে। আমরা প্রথমে এসেনশিয়াল লিস্ট অফ মেডিসিন এবং এরপর আমরা এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট করব এবং তারপর সেটার প্রাইসিং মেকানিজম যেটা আপনি বললেন সেটার কাজ করা হবে। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে চিহ্নিত করা যে আসলে কোনগুলোকে বাংলাদেশের কনটেক্সটে এসেনশিয়াল বলা যেতে পারে ডায়াগনস্টিক লিস্ট টেস্ট হিসেবে, এবং তারপরে সেগুলোর জন্য এটা সাধারণভাবে দুইটা স্ট্যান্ডার্ড হতে পারে। মানে মহানগরের ইনভেস্টমেন্ট বেশি বিধায় একরকম, মানে একই স্পেসের কারণে। সো আমরা তাদের সঙ্গে আমরা ইনিশিয়াল আলাপটা সেরেছি। আশা করি আমরা যদি টেস্টগুলো আইডেন্টিফাই করা যায় এবং একটা মোটামুটিভাবে একমত হওয়া যায়, এরপর এটাকে আসলে 2টা বা 3টা ক্যাটাগরিতে ভাগ করে প্রাইসিং মেকানিজম প্রপোজ করা যাবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতের ব্যাপক গোলাগুলিকে কেন্দ্র করে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বিকেলে গজারিয়া থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও র্যাব 11-র সমন্বয়ে যৌথ অভিযান চালায়। মেঘনা নদীর তীরবর্তী জামালপুর, বালুয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি করা হয়। এক পর্যায়ে গোলাগুলির ঘটনায় তালিকাভুক্ত ডাকাত আশরাফ উদ্দিনের বাড়িঘর তল্লাশি করে যৌথ বাহিনী। এর আগে সোমবার বিকেলে গুয়াগাছিয়া নতুন চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে টহলরত সদস্যদের স্পিডবোট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণে পাশাপাশি অন্তত 100 রাউন্ড গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশের উপর হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাট্ট খান পুনর্খনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। আপনি জানেন যে ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি।
5 আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া কয়েদির মধ্যে এখনও 9 জঙ্গি, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 79 আসামিসহ 700 জনকে গ্রেপ্তার সম্ভব হয়নি, এমনটি জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ ডিভিশন ক্যান্সেল করার মতো ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত, 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। কারাগারের অতিরিক্ত চাপ সামাল দিতে ইতিমধ্যে 2টি কেন্দ্রীয় কারাগার ও 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, দেশের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত 163 জন ডিভিশনপ্রাপ্ত বন্দী রয়েছে। 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন, এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগ পন্থী স্বাধীন চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ। দুপুরে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনা 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 9ম দিনে সাক্ষ্য নেয়ার সময় এ তথ্য জানান তিনি ছাড়াও এই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনির ইসলাম ও মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মঙ্গলবার সকাল 11:30টার দিকে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আন্দোলনকারী যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে, তাদেরকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ অর্থাৎ সাথীদের ডাক্তাররা তাদেরকে নিষেধ করেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে, শাস্তি শব্দটা উনি প্রয়োগ করেননি, এই চিকিৎসা দেওয়ার কারণে 5 জনকে বদলি করা হয়েছে 25শে জুলাই 24 তারিখ। কক্সবাজারের মহেশখালীতে মাহিয়া নামে এক 6 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সুলেমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। ভিকটিমের বাবা জানায়, ধর্ষণ ও হত্যার শিকার মাহিয়া মাতার বাড়ির দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 2022 সালের 30 নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করে আসামি সুলাইমান। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার কোরিয়ার দিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় 2022 সালে 3 ডিসেম্বর মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষণ ও হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে সাজার মধ্য দিয়ে অপরাধীরা এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। দখল দূষণে প্রায় হারিয়ে যাওয়া কেরানীগঞ্জের সুভাট্টা খাল ফের যুক্ত হতে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর সঙ্গে। খাল পুনঃখননের এই কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজ এলাকায় উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, খালটি এবার গভীর করে পুনর্খনন করা হবে, ভাঙা পড়বে বেশ কিছু অবৈধ স্থাপনা। এ সময় খাল দূষণ ও দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পানি সম্পদ মন্ত্রণালয় এ প্রকল্পের মোট বাজেট 317.59 কোটি টাকা। এ দফায় খনন করা হবে 14.24 কিলোমিটার এলাকা।
এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শরীয়তপুরে পৌরসভার খালগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। সকাল 9টায় এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তাসিনা বেগম। 8 দিনের এই অভিযানে প্রথম দিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খালের 500 মিটার অংশ পরিচ্ছন্ন চলে। এরপর ধারাবাহিকভাবে অন্য খালগুলোর পরিচ্ছন্নতা চলবে বলে জানায় পৌর প্রশাসক। খালগুলোতে প্রথমত পরিচ্ছন্নতার মাধ্যমে দৃশ্যমান করা হবে, এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খননের কাজও পর্যায়ক্রমে করা হবে আরও জানান প্রশাসক। খালগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সহ স্থানীয়রা। টাঙ্গাইলে মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযানে খাদ্য বান্ধব কর্মসূচি প্রায় 3 টন চাল জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার জামুরকি বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। সঙ্গে ছিলেন সেনা ক্যাপ্টেন, কমান্ডার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। ইউনো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা প্রায় 3000 কেজি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় ইউনো। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মুক্তারকে জিজ্ঞাসাবাদও করা হয়। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে 3টি প্লাস্টিক জারের ভেতর থেকে এই কোকেন উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, 25 আগস্ট দিবাগত 2:30টায় দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সে QR 638 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গোয়েন্দার ফ্লাইটের এক বিদেশি যাত্রীকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন শেষ করে যাত্রীকে ব্যাগ সহ গ্রিন চ্যানেল এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে 3টি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে 22টি পিস ডিম্বাকৃত ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। জব্দকৃত কোকেনের ওজন 8.66 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা। চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার 6 ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে 1,72 লাখ টাকা মূল্যের 1 কেজি 162 গ্রাম ওজনের 8টি অবৈধ স্বর্ণের বার সহ 2 জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্তবর্তী 6 ঘরিয়া গ্রাম ব্যবহার করে চোরাকারবিরেরা ভারত স্বর্ণ পাচার করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি সশস্ত্র দল 6 ঘরিয়া গ্রামের রাস্তার উপর অবস্থান নেয়। বিজিবি দলটি একটি মোটরসাইকেলকে যোগে 2 জনকে সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় এক পাচারকারীর কোমরে থাকা স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই স্বর্ণগুলোকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করেছিলেন বলে স্বীকার করেন। ব্যবসায়ীদের বিরোধিতা শেষ পর্যন্ত ভ্যাটের দুর্বলতা আইন হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ভ্যাটের একক রেট হবার কোনো বিকল্প নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত গোলটেবিল আলোচনায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ দিতে হবে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, যা আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআরের চেয়ারম্যান। বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ট্যাক্স খাত অটোমেশন করার প্রজেক্ট নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তোলনের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনোই বিকল্প নেই। আমরা কিন্তু কোনোভাবেই 15% ব্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই
আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে less than 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডার উপর 7.5% চাই না। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে 5টি জাহাজ। এর মধ্যে নিজস্ব অর্থে প্রায় 936 কোটি টাকায় কেনা 63,500 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে আগামী সেপ্টেম্বরের ও নভেম্বরে। আর সরকারি অর্থায়নে আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে ডিসেম্বরের মধ্যেই। এ উপলক্ষে বিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, 53 বছরের ইতিহাসে নতুন কেনা 2টি জাহাজ আকৃতিতে সবচেয়ে বড় ও আধুনিক, সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে বাজারের দরের চেয়ে 5% কমে জাহাজ 2টি কেনা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্জারস নামক প্রতিষ্ঠানে চীনের একটি শিপিং ইয়ার্ড থেকে জাহাজ 2টি সরবরাহ করবে। এছাড়া নতুন 2টি জাহাজের জন্য মন্ত্রণালয়ে 60টি নামের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যেখান থেকে জাহাজ 2টির নাম চূড়ান্ত করবেন প্রধান উপদেষ্টা। আগামী 5 বছরে বিএসসির বহরে যুক্ত হবে মোট 17টি জাহাজ। চীন থেকে জে2জি ভিত্তিতে 2,600 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার বিষয়ে ঋণ চুক্তি সেপ্টেম্বরে সই হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রথম জাহাজটা ডেলিভারি হবে, হ্যান্ডওভার হবে, ওই সময় আমাদের একটা টিম যাবে, জাহাজ বুঝে নেবে। প্লাস সেকেন্ডটা একইভাবে হবে, হওয়ার পরে জাহাজ 2টা যখন এমপ্লয়মেন্টে চলে যাবে, যাওয়ার পরে সুবিধাজনক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা 2টা জাহাজ ইনগ্রেশন হবে। আমরা আশা করছি যে 2টা ভেসেলে ইয়ারলি যে টার্নওভার হবে, আমাদের ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিয়ে নেট প্রফিট 150 কোটি টাকা আশা করছি। প্লাস নিজস্ব সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোক দিয়ার জমি নিয়ে বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার চুয়াডাঙ্গার মেহেরপুরে সড়কের আলোক দিয়া ভালাইরপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলোক দিয়া গ্রামের বাজার পাড়ার বাসিন্দা তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে রাজু ও তার মামাতো ভাই বাবু ধারালো অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মিরাজের মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় বাবা তৈয়ব আলীকে। বিকেলে হাসপাতালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। পার্বত্য 3 জেলায় জমির নিজের মেয়াদ 99 বছর এবং বাকি 61 জেলার মতো পার্বত্য 3 জেলাতেও ভূমি ব্যবস্থাপনা এবং ব্যাংক ঋণ চালু করা সহ নানা দাবিতে মানববন্ধন হয়েছে বান্দরবনে। মঙ্গলবার বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য 3 জেলায় বাজার ফান্ড ভুক্ত জমিগুলোতে লিজ দেওয়া হলেও তার জন্য কোনো ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে না। এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তারা নানা সমস্যায় পড়ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের ভারী বৃষ্টির কারণে দেখা দেয়া বন্যা ও ভূমিধসে মোট 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিষ্ণুদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের কবলে পড়ে প্রাণ গেছে 5 জনের। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন। বন্ধ রাখা হয়েছে মন্দির অভিমুখী ভক্তদের পদযাত্রাও। বিষ্ণু মাতা মন্দির কর্তৃপক্ষ এক্স বার্তায় জানিয়েছে, আধকুয়ারি গুহার পাশে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় রেস্টুরেন্টের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার জন্য লোকবল ও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন বলেও এক্স বার্তায় উল্লেখ করেছে মন্দির কর্তৃপক্ষ। প্রাণহানি ছাড়াও আকস্মিক বন্যায় বসত বাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মেঘ বিস্ফোরণের কারণে এমন অতিবৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে কোনো গণমাধ্যম। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের নদীর তীরবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে জেলা কর্তৃপক্ষ। দুর্যোগ কবলিত এলাকায় গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
শক্তিশালী টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, আহত হয়েছে কমপক্ষে 10 জন। সোমবার সন্ধ্যায় দিকে ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিতে ভিয়েতনাম উপকূলে আঘাত হানে টাইফুন কাজিকি। এতে ক্ষতি হয়েছে প্রায় 7,000-এর বেশি বাড়িঘর, তলিয়ে গেছে প্রায় 28,000 হেক্টর ফসলি জমি, ক্ষতি হয়েছে 18,000-এর বেশি গাছপালা, উপড়ে গেছে 331টি বৈদ্যুতিক তারের খুঁটি। চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে একে। চীনের হাইনান প্রদেশেও আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় কাজিকি। এর মধ্যে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করেছে দেশটির সরকার। জারি রয়েছে 3 নম্বর জরুরি সতর্কতা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিষয়কে অবৈধ বলে অভিযোগ করেছে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার। বলেন, আইন বহির্ভূতভাবে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন ট্রাম্প প্রশাসন। এবার অপরাধ দমনের অজুহাতে শিকাগো শহরেও সেনা মোতায়েন করেছেন তিনি। এক্ষেত্রে ইলিনয় সরকারের অনুমতিও নেননি ট্রাম্প। তাই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গরাজ্যটির সরকার। অপরদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন ইস্যুতে সমালোচনার জবাবে ট্রাম্প জানান তিনি স্বৈরাচার নন, সাময়িক সময়ের জন্য এই সদস্যদের মোতায়েন করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ইসরায়েলি বোমা হামলায় গাজায় আল নাসের হাসপাতালে 5 সাংবাদিক সহ 20 জন নিহতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এর মধ্যে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও শোক জানিয়েছে কানাডা, মিশর, ইরান ও সৌদি আরব সরকার। হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নাখোশ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে দ্রুত কূটনৈতিক আলাপ চলছে বলেও জানান তিনি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 61 জন ফিলিস্তিনি। মঙ্গলবার সকাল থেকে নিহত আরও 24 জন। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে দুর্নীতি, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ব্যর্থতার অভিযোগের তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটি বোর্ডের সভাপতির কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বিপিএলের পরবর্তী সংস্করণের যথাযথ আয়োজন পূর্বশর্ত হিসেবে ফ্রাঞ্চাইজি মালিকানা, দুর্নীতি দমন, তদারকি এবং কাঠামোগত সুরক্ষা ব্যবস্থাগুলি অন্তর্ভুক্ত করে বেশ কয়েকটি জরুরি সংস্কার ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। তদন্ত কমিটি আগামী মাসের শেষের দিকে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, যাতে বিস্তারিতভাবে কাঠামোগত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। তদন্ত শেষ না হওয়া অবধি প্রাথমিক প্রতিবেদন সম্পর্কিত সব ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে ক্রিকেট বোর্ড। জাতিন্দার সিংকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে ওমান। 17 সদস্যের দলে সবচেয়ে বড় চমক 4 জন আনকোরা ক্রিকেটার। এরা হলেন সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ ও নাদিম খান। এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাচ্ছে টিম ওমান। আগামী 12 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে জাতিন্দার সিংরা। এছাড়াও 15 সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাত ও 19 সেপ্টেম্বর খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। গেল বছর টি-20 বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির মেজর কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে টিম ওমান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।